হ্যালো ভিউয়ার্স, অসিন্ত জারফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে ইউজি বিডিপি কোর্সে সেকেন্ড ইয়ারে পড়ছো হিস্ট্রি অনার্সে, তোমাদের যে সিসি 8 পেপারটি রয়েছে প্রাক আধুনিক যুগের ইউরোপ, এই পেপারটির যে সাজেশন, সেই সাজেশন নিয়ে আলোচনা করবো এবং সাজেশনের যে উত্তর, সেই উত্তরগুলোও কিন্তু আমি এই ভিডিওর শেষে তোমাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, না হয়তো অনেক কিছু তোমরা কিন্তু মিস করে যাবে। এছাড়া একটা বলা আছে এই যে তোমাদের এই পেপারটি বাদেও তোমাদের যে সিসি 7 পেপারের সাজেশন এবং তার উত্তর আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। এছাড়া যে এর আগের বছর যে প্রিভিয়াস যেসব কোশ্চেনগুলো ছিল সিসি 7, 8, 9, 10 এইসব পেপারের যে কোশ্চেন পেপার, সেগুলোও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছি, সেগুলো তোমরা দেখে নেবে। তাহলে বুঝতে পারবে যে বিগত বছরগুলিতে কোন কোন প্রশ্ন পরীক্ষায় পড়েছিল বা প্রশ্নপত্রটি কেমন হতে পারে। এছাড়া তোমাদের যে বাকি আরো অন্যান্য পেপারগুলো রয়েছে, যেমন সিসি 9, সিসি 10, সেই সব পেপারেরও কিন্তু সাজেশন এবং তার উত্তর নিয়ে আমি আমার এই ভিডিও নিয়ে আসবো আমার এই চ্যানেলে। তাই আমার চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি চ্যানেল হতে চলেছে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা একবার বোর্ডে দেখে নিই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি হিস্ট্রি অনার্স সেকেন্ড ইয়ার সিসি H1-8, এখানে 50 নম্বরের এই পেপারে পরীক্ষা দিতে হবে তোমাদের। এর যে সাজেশন 2024, দেখো আগের যে পরীক্ষা হয়েছে 2023-এর ডিসেম্বরের পরীক্ষা, তোমরা এবারে দেবে 2024-এর ডিসেম্বরে। অবশ্য পরীক্ষা 2025-এর প্রথম দিকেও কিন্তু হতে পারে, জানুয়ারি ফেব্রুয়ারিতে, কিন্তু সেশন থাকবে 2024-এর ডিসেম্বর। তাই এর সাজেশন হয়েছে 2024। এখানে যে 50 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, সেখানে দুটো গ্রুপ থাকবে, গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এ তে থাকবে 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে 20, যদি 4টে দেওয়া থাকবে দুটি লিখতে হবে, 10 2 20, আর বাকি থাকে 30। এই 30 নম্বরটি টিকার উপরে লিখতে হবে, অর্থাৎ 5টি টিকা লিখতে হবে, 6 নম্বর করে, 5 6 30। তা প্রথমে আমরা এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটা কিন্তু 10 নম্বরের প্রশ্নের একটা তালিকায় আমি এখানে রেখেছি। প্রতিটা প্রশ্ন কিন্তু টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এই সাজেশনের এই প্রশ্নে যাওয়ার আগে এটা বলবো যে এখানে যে প্রশ্নগুলো রয়েছে তার প্রতিটি প্রশ্ন ধরে ধরে আমি ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে তার ডিটেলস আলোচনা সহ, ব্যাখ্যা সহ, তার যে অ্যান্সার সহ আমি কিন্তু ইতিপূর্বে অনেক ভিডিও ক্লাস দিয়েছি। প্রতিটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। অর্থাৎ এখানে যে সাজেশন রয়েছে, সাজেশনের প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তার লিঙ্ক দেওয়া থাকবে তার উত্তরগুলির। তোমরা সেখান থেকে কিন্তু উত্তরগুলি সব পেয়ে যাবে, একটা প্রশ্ন বাদ থাকবে না। আমি যেগুলো যা ওখানে থাকবে না, আমি পরবর্তীতে তার প্রত্যেকটা ভিডিও ক্লাস দিয়ে দেবো। অর্থাৎ তোমাদের এই সেকেন্ড ইয়ারে তোমাদের এই 4টি পেপারের অল ওভার যে টোটাল যত প্রশ্ন আছে সাজেশন ওয়াইজ, তার অ্যান্সার আমি কিন্তু তোমাদের টিউশন পড়ানোর মতো করে ভিডিও ক্লাসের ভিতর দিয়ে, লেকচার ক্লাসের ভিতর দিয়ে তার উত্তরগুলি তোমাদের সামনে একের পর এক নিয়ে আসবো। তাই আমার এই চ্যানেল থেকে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে তোমরা অনলাইন টিউশন পেয়ে যাবে। তাই তোমরা এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। তা চলো শুরু করা যাক। দেখো 10 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের দুটি প্রশ্ন লিখতে হবে, 4টি দেওয়া থাকবে 20 নম্বরের, এখান থেকে তোমাদের কমন আসবে। তো এখানে আমি 11টা প্রশ্ন রেখেছি, কিন্তু এখান থেকে 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে, দুটো লিখতে হবে। 4টি প্রশ্ন কমন পেতে তোমরা এখানে 11টা প্রশ্ন করবে, প্রতিটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন দেখো, মার্কেন্টাইল অর্থনীতি আলোচনা করো। তো ইউরোপে মার্কেন্টাইলবাদ যে অর্থনীতি 17 শতকে মাথা চাড়া দিয়ে ওঠে অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ নেশনের এই গ্রন্থটার ভিতর দিয়ে, সেই মার্কেন্টাইলবাদ অর্থনীতি আলোচনা করতে হবে। পরেরটা দেখো, বিজ্ঞান বিপ্লব বা সায়েন্টিফিক রিভলিউশন, বা বলা যায় আধুনিক ইউরোপে বিজ্ঞানের অগ্রগতি। হঠাৎ যে বিজ্ঞান বিপ্লবটা হলো, কোপারনিকাস, গ্যালিলিও, কেপলার এদের হাত ধরে, সেই যে বিজ্ঞান বিপ্লব, সায়েন্টিফিক রিভলিউশন, সেটা নিয়ে এই প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখো, বৈজ্ঞানিক সংস্থা ও একাডেমি, বিভিন্ন বৈজ্ঞানিকরা তারা যে গবেষণা করার জন্য বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়ে তারা যেসব ল্যাবরেটরি তৈরি করেছিল, পরীক্ষাগার, যাকে আমরা বলি বৈজ্ঞানিক সংস্থা বা একাডেমি, সেটা নিয়ে এই প্রশ্ন। অর্থাৎ এই 2 আর 3-এর মধ্যে একটা আসবে, দুটোই কিন্তু বিজ্ঞান বিপ্লবের উপরে। আর একটা কথা এখানে আমি তোমাদের বলে রাখি, এখানে যে প্রশ্নগুলো আছে জাস্ট একটু বুঝে নাও, একটু দেখে নাও যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট আছে। এটা দেখে তোমাদের লেখার প্রয়োজন নেই, কারণ আমি ভিডিওর শেষে অন স্ক্রিনে আমি এইসব প্রশ্নগুলো খাতা কলমে আর একবার প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বলে দেবো, তোমরা সেখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো বা দেখে লিখে নিতে পারো।
তা চলো শুরু করি। দেখো 3 এ রয়েছে বৈজ্ঞানিক সংস্থা ও একাডেমি, আর 2 আছে বৈজ্ঞানিক বিপ্লব। দুটি বিজ্ঞান বিপ্লবের উপরে দুটো থেকে একটা আসতে পারে। 4 দাগে রয়েছে দেখো ইউরোপ মহাদেশের শিল্পায়ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আগের বার পরীক্ষায় পড়ে গেছে। ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়? শিল্প বিপ্লব ইংল্যান্ডে হয়ে গেছে, ওটা বাদ দিলে যে প্রশ্নটা পড়ে থাকে ইউরোপ মহাদেশের শিল্পায়ন, অর্থাৎ ফ্রান্স, জার্মানি, রাশিয়ার শিল্পায়ন এবং ইংল্যান্ডের সাথে তার তুলনা। তাই প্রশ্নটা দেখে নাও, ইউরোপ মহাদেশের শিল্পায়ন বা ফ্রান্স জার্মানির শিল্পায়ন এবং ইংল্যান্ডের সাথে তাদের তুলনা। তাই ইউরোপ মহাদেশের শিল্পায়ন 4 দাগে, এটা মেন প্রশ্ন। 5 দাগে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি শিল্প বিপ্লবকে কিভাবে ত্বরান্বিত করে। মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলে একটা কোশ্চেন হয় বিজ্ঞান বিপ্লবের উপর, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের জন্য। এবার শিল্প বিপ্লবের উপরে এই দুটি প্রশ্ন রয়েছে, এখান থেকে জেনুইন একটা প্রশ্ন তোমরা কমন পাবে। একটা ইউরোপ মহাদেশের শিল্পায়ন, আরেকটি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি শিল্প বিপ্লবকে কিভাবে ত্বরান্বিত করছে। পরেরটা দেখো 6 দাগে রয়েছে ইংল্যান্ডে সংসদীয় গণতন্ত্রের উত্থান। তো ইংল্যান্ডে তো রাজতন্ত্র আছে, এখনো আছে রাজা, কিন্তু সেখানে পার্লামেন্টারি ব্যবস্থা কিভাবে এলো? 1688 গৌরবময় বিপ্লবের ভিতর দিয়ে ইংল্যান্ডে সংসদীয় পার্লামেন্ট বসে। তা সেই বিষয়টাকে এখানে উল্লেখ করতে হয়, করে লিখতে হবে ইংল্যান্ডে সংসদীয় গণতন্ত্রের উত্থান। 7 দাগে দেখো ইংল্যান্ডের গৃহযুদ্ধ, 7 এবং 8 দুটোই ইংল্যান্ডের গৃহযুদ্ধের উপরে। 7-এ আছে ইংল্যান্ডের গৃহযুদ্ধের কারণ, আর 8-এ আছে ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রকৃতি বা চরিত্র। দুটোর একটা পরীক্ষায় আসবে। দেখো ইংল্যান্ডের গৃহযুদ্ধের কারণ বা প্রেক্ষাপট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8-এ আছে ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রকৃতি বা চরিত্র, বা একে কি বুর্জুয়া বিপ্লব বলা যায়? এই দুটি প্রশ্ন থেকে একটা কিন্তু আসতে পারে, ইংল্যান্ডের গৃহযুদ্ধের কারণ এবং ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রকৃতি বা তার তাৎপর্য। 9 দাগে রয়েছে দেখো 17 শতকে ভূমধ্যসাগরীয় অর্থনীতির পতনের কারণ। তা 17 শতকে ভূমধ্যসাগরীয় অর্থনীতির পতন ঘটে এবং আটলান্টিক মহাসাগরের অর্থনীতির উত্থান ঘটে। মানে এইসব সাগরের উপর দিয়ে যে বাণিজ্য জাহাজগুলো চলাচল করতো, সেই তাকে কেন্দ্র করে যে ওই মহাসাগরীয় যে অর্থনীতি, সেটি ভূমধ্যসাগর থেকে স্থানান্তরিত হয় আটলান্টিকে। তাহলে ভূমধ্যসাগরের পতন ঘটছে একদিকে দেখাতে হবে, আর অন্যদিকে আটলান্টিক মহাসাগরের যে বাণিজ্যের উত্থান ঘটছে সেটি কিন্তু পাশাপাশি দেখাতে হবে। তাই এটা নিয়ে প্রশ্ন, 17 শতকে ভূমধ্যসাগরীয় অর্থনীতির পতনের কারণ। পরেরটি দেখো 10 দাগে রয়েছে ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তির শর্ত ও তাৎপর্য। ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি 1688-তে 1640-এ জার্মানিতে ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি হয়। দীর্ঘ 30 বছর যুদ্ধের পর এই শান্তি চুক্তিটা হয়। তা এই শান্তি চুক্তির শর্তগুলো কি ছিল, তার ফলাফল কি ছিল? অল ওভার ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তির উপরে বড় প্রশ্ন আসতে পারে। এবং শেষ প্রশ্ন 11 দাগে দেখো জিওফ্রে এলটনের সাথে তুমি কি একমত? ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন ছিল একটি রাষ্ট্রীয় পদক্ষেপ। দেখো মার্টিন লুথারের নেতৃত্বে যে ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়, প্রোটেস্ট্যান্টবাদী ধর্ম সংস্কার আন্দোলন, সেটি কিন্তু মার্টিন লুথার নিজে থেকে শুরু করেন। কিন্তু ইংল্যান্ডের ক্ষেত্রে হয় কি, ইংল্যান্ডের সরকার বা রাজার তরফ থেকে সংস্কার করা হয় এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় তরফ থেকে ইংল্যান্ডের ধর্ম সংস্কারটা পরিচালিত হয়। তাই এখানে জিওফ্রে এলটন এই কথাটা বলছেন যে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন ছিল একটা রাষ্ট্রীয় পদক্ষেপ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখানে দেখো যে প্রশ্নগুলো রয়েছে, এর ভিতরে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু আমি ভিডিও ক্লাস ইতিমধ্যে দিয়েছি, বিস্তারিত আলোচনা সহ ব্যাখ্যা সহ তার উত্তরটিও কিন্তু আমি শেষে অন স্ক্রিনে তুলে ধরেছি। তাই এখানকার অনেক প্রশ্নের উত্তর আমার এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে ক্লিক করলেই কিন্তু এর উত্তরগুলির ভিডিওতে তোমরা চলে যেতে পারবে। আর বাকি যে 2-1টি প্রশ্ন বাকি আমি এখনো দিয়ে পারিনি, সেগুলো কিন্তু আগামীতে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আমি সেই সব ভিডিও ক্লাস দেব। তাই তোমরা এই 8 পেপারের বড় প্রশ্ন থেকে শুরু করে টিকা প্রশ্ন সব কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তাই এই ছিল 10 নম্বরের প্রশ্নের এই 11টি প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই করবে, এর ভিতর থেকে 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার আমরা দেখব যে 6 নম্বরের টিকা প্রশ্ন 5টি লিখতে হবে, মানে 5 6 30 নম্বর, সেই টিকা প্রশ্নের সাজেশন। দেখো এখানে গ্রুপ বি তে 6 নম্বরের প্রশ্ন 5টি লিখতে হবে, 30 নম্বর। তার জন্য যে প্রশ্নগুলো তোমরা করবে, প্রথম প্রশ্ন 1688 খ্রিস্টাব্দের গৌরবময় বিপ্লব কতটা গৌরবময় ছিল? 1688 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব হয়, অর্থাৎ একটা রাজবংশকে হটিয়ে আরেকটি রাজবংশ ক্ষমতায় আসে। এর জন্য কোনো রক্তপাত হয়নি, তাই এটাকে বলা হয় গৌরবময় বিপ্লব। তো এটা নিয়েই এই প্রশ্ন। পরেরটি দেখো বোস্টন টি পার্টি, এটি আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় এই চায়ের পেটিরা, মানে পেটি, রেড ইন্ডিয়ানরা নদী মানে জাহাজ থেকে সমুদ্রের জলে ফেলে দিয়েছিল ইংরেজদের এই চায়ের পেটি, তাই যাকে আমরা বলি বোস্টন টি পার্টি। তার উপরে একটি টিকা,
বা আসতে পারে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের আদর্শগত পটভূমিটা কি ছিল। আমেরিকা যে ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ করে তারা যে স্বাধীন হয়েছিল জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে, তার আদর্শগত ব্যাকগ্রাউন্ডটা কেমন ছিল। পরেরটা দেখো, রাশিয়ার শিল্পায়নে কাউন্ট উইটির ভূমিকা। তা রাশিয়ার একজন অর্থমন্ত্রী ছিলেন কাউন্ট উইটি। তা তিনি রাশিয়ার শিল্পায়নের অনেক অগ্রগতি ঘটান, মানে বলা যায় রাশিয়ার শিল্পায়ন হয়েছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। তো এক্ষেত্রে কাউন্ট উইটির ভূমিকা কি। 4 আছে দেখো, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। তো ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল, এই প্রশ্নটি আগের বছর অর্থাৎ 2023 সালে 10 নম্বরে পড়েছে। তাই তোমরা এটা টিকার জন্য করবে, তোমাদের টিকাতে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের হওয়ার অনেক কারণ আছে। শিল্প বিপ্লবের জন্য যেসব প্রয়োজনীয় উপকরণ, কাঁচামাল বা অর্থের যোগান, নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কার, সুলভ শ্রমিক, কয়লা বা লোহার প্রাচুর্য, যোগাযোগ ব্যবস্থার অগ্রগতি, কৃষির অগ্রগতি, সুলভ শ্রমিকের সরবরাহ, এইসব সবই কিন্তু ইংল্যান্ডের ছিল। তাই ইংল্যান্ডের শিল্প বিপ্লব সবার আগে হয়েছিল। এবং ইউরোপের অন্যান্য দেশে এগুলো ছিল না, সব ছিল না, হয়তো দুটো একটি করে উপকরণ ছিল, কিন্তু সবগুলি ছিল না। এই কারণে ইউরোপের অন্যান্য দেশে কিন্তু শিল্প বিপ্লব আগে হয়নি, ইংল্যান্ডে হয়েছিল। তো এটা নিয়ে এই প্রশ্ন। পরেরটা দেখো, কৃষি বিপ্লব ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে কিভাবে ত্বরান্বিত করে। তা কৃষি বিপ্লব হলেই তবেই সেটা শিল্প বিপ্লব হয়, কারণ কৃষির যে কাঁচা মাল, সেই কাঁচা মালটা না হলে তো শিল্প তৈরি হবে না। শিল্পের জন্য দরকার কাঁচা মাল, সেই কাঁচা মালটা কৃষি ক্ষেত্র থেকে আসে। তাই ইংল্যান্ডে এই সময় কৃষি বিপ্লব ঘটে বিভিন্ন কারণে, নিত্য নতুন যন্ত্রপাতির আবিষ্কার, এনক্লোজার মুভমেন্ট ইত্যাদির ভিতর দিয়ে, যার ফলে শিল্প বিপ্লব ত্বরান্বিত হয়। তাই এখানে কৃষি বিপ্লব কিভাবে সাহায্য করছে এটা নিয়ে প্রশ্ন। পরেরটা দেখো, আটলান্টিক বিপ্লব। যেটা বলেছিলাম ভূমধ্যসাগরীয় অর্থনীতির পতন ঘটছে, আটলান্টিক মহাসাগরীয় অর্থনীতির বিকাশ ঘটছে। অর্থাৎ আটলান্টিক মহাসাগরের অর্থনীতির ক্ষেত্রে একটা বিপ্লব ঘটছে, একটা রিভলিউশন আসছে, সেটা নিয়ে প্রশ্ন আটলান্টিক বিপ্লব। পরেরটি দেখো, বিজ্ঞানের উপরে রয়েছে গ্যালিলিও, কোপারনিকাস এবং কেপলার। এখান থেকে যে কোনো একটি প্রশ্ন পরীক্ষায় আসবে। হয় আসবে গ্যালিলিওকে কেন আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়, বা আসতে পারে কোপারনিকান বিপ্লব কি, বা আসতে পারে আধুনিক বিজ্ঞানে কেপলারের অবদান। কেপলার, কোপারনিকাস, গ্যালিলিও, এই 3 মহাবিজ্ঞানীর যে কোনো একটি কিন্তু টিকা আসতে পারে। পরেরটা দেখো, জ্ঞানদীপ্ত স্বৈরাচার, 8 দাগে রয়েছে জ্ঞানদীপ্ত স্বৈরাচার। অর্থাৎ ইংল্যান্ডের মধ্যযুগের রাজারা তারা ভেবেছিলেন যে জনগণের জন্যই তারা রাজা, তাহলে জনগণের একটু হলেও তাদের মঙ্গল করতে হবে, তাদের প্রজা কল্যাণ করতে হবে। অবশ্য স্বৈরাচারী শাসন বজায় রেখে জনগণকে তারা স্বাধীনতা দেননি, কিন্তু তাদের ভালোর জন্য তারা চিন্তা ভাবনা শুরু করে দেন। তা এটাই হচ্ছে জ্ঞানদীপ্ত স্বৈরাচার। স্বৈরাচারিতা বজায় থাকছে, আবার জ্ঞানের আলোকে তাদেরকে প্রজাদের অগ্রগতির জন্য তারা একাধিক সংস্কার করছেন, যেমন অস্ট্রিয়ার জোসেফ, রাশিয়ার ক্যাথলিন, হ্যাঁ, তো এইসব আছেন এরকম জ্ঞানদীপ্ত রাজারা। তাই এনাদের হাত ধরে জ্ঞানদীপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটে, সেটা নিয়েই প্রশ্ন। পরেরটি দেখো, ইংল্যান্ডের দ্বিতীয় চার্লসের শাসন নীতি। ইংল্যান্ডের দ্বিতীয় চার্লস কিভাবে তার শাসন করেছিলেন এবং তার ধর্মনীতি কি, দুটো আলাদা আলাদা প্রশ্ন, যে কোনো একটা আসতে পারে। পরেরটা দেখো, ব্রেদার ঘোষণা। এটা একটা প্রশ্ন, একটা ব্রেদার থেকে একটা ঘোষণা করা হয়। এবং বিপ্লব যুগে ইংল্যান্ডের নাট্যশিল্পের বিকাশ। যখন ইংল্যান্ডের বিপ্লব ঘটে 17 শতকে, তখন নাট্যশিল্পের একটা ব্যাপক অগ্রগতি ঘটে, নাটকের, সেই নাট্যশিল্পের অগ্রগতি। এবং শেষ প্রশ্ন, টমাস ক্রোমওয়েল। 7ম এবং 8ম হেনরির প্রধানমন্ত্রী ছিলেন ইংল্যান্ডে টমাস ক্রোমওয়েল। তিনি ইংল্যান্ডের রাজতন্ত্রকে শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন। তো সেই টমাস ক্রোমওয়েলের সংস্কারটা কি, তোমরা এটা 11-12 পড়েছিলে, টমাস ক্রোমওয়েল, সম্ভবত 11। সেই টমাস ক্রোমওয়েল, তার কৃতিত্ব বা তার উপরে একটা টিকা। এবং আরেকটি প্রশ্ন আছে, গ্রাড উইনস্টানলি। গ্রাড উইনস্টানলি ছিলেন একজন মানে ললার্ড বলে একটা গোষ্ঠী ছিল, তার নেতা। তো এই গ্রাড উইনস্টানলি ইংল্যান্ডেরই একজন নেতা, তার আন্দোলনটা কি ছিল, তিনি তার মতাদর্শ কি ছিল, তার উপরে এই প্রশ্নটি। তাহলে এখানে প্রশ্নগুলো আরেকবার দেখে নাও, আমি একবার রিপিট করছি। 1688-এর গৌরবময় বিপ্লব, বোস্টন টি পার্টি, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের আদর্শগত প্রেক্ষাপট, রাশিয়ার শিল্পায়নে কাউন্ট উইটির ভূমিকা, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়, কৃষি বিপ্লব ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে কিভাবে ত্বরান্বিত করে, আটলান্টিক বিপ্লব, গ্যালিলিও, কোপারনিকাস বা কেপলার, জ্ঞানদীপ্ত স্বৈরাচার, ইংল্যান্ডের দ্বিতীয় চার্লসের শাসন নীতি বা ধর্মনীতি, ব্রেদার ঘোষণা, বিপ্লব যুগে ইংল্যান্ডের নাট্যশিল্পের বিকাশ, টমাস ক্রোমওয়েল এবং গ্রাড উইনস্টানলি। এই টিকাগুলো পড়লে এখান থেকে আশা করি তোমাদের যে 6টি টিকা লিখতে হবে, এই 5টি টিকা লিখতে হবে, এই 5টি প্রশ্ন এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবং এর উত্তরগুলি দেখো, এখানকার যেসব প্রশ্ন, জ্ঞানদীপ্ত স্বৈরাচার, গ্যালিলিও, কোপারনিকাস, কেপলার, ইংল্যান্ডে কেন শিল্প বিপ্লব হয়, কাউন্ট উইটির ভূমিকা, গৌরবময় বিপ্লব, গ্রাড উইনস্টানলি, এইসব প্রশ্নের উপরে ভিডিও ক্লাস আমি ইতিমধ্যে দিয়েছি।
তার প্রতিটি প্রশ্নের যে লিঙ্ক, ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে। অর্থাৎ আমার ভিডিওর থাম্বনেলে যেমন দেওয়া আছে সাজেশন উইথ অ্যান্সার, তোমরা কিন্তু এখানে অ্যান্সারগুলো প্রতিটা অ্যান্সার পেয়ে যাবে। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা তোমরা ভালো করে ফলো করবে, বা আমার চ্যানেলের যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টটা ভালো করে ফলো করবে। দেখবে সেখানে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে যে তোমাদের ওখানে যে পেপারটি আছে CC8 পেপার আছে, CC8 পেপারে দেখবে এই প্রশ্নের ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তোমাদের সাথে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির এই জায়গায় একটা মিল আছে, তোমাদেরও যেটি CC8 পেপার, ক্যালকাটা ইউনিভার্সিটির অনার্সেরও কিন্তু CC8 পেপারেও এই একই প্রশ্ন সব রয়েছে। তাই এই প্রশ্নের উত্তরগুলি এবং যেটা এর আগে 10 নম্বরের প্রশ্ন বললাম এবং এখন যেটা 6 নম্বরের প্রশ্ন বললাম, এর ম্যাক্সিমাম 80% কোশ্চেনের অ্যান্সার সব দেওয়া আছে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, আমি বারবার বলছি। এবং এছাড়া তোমাদের এর আগে যেটা 7 পেপার ছিল, সেই 7 পেপারের কোশ্চেন অ্যান্সারের পুরো PDFটা আমি আমার চ্যানেলের টেলিগ্রাম চ্যানেলে সেটাকে আপলোড করেছি। তোমরা 7 পেপারের সাজেশনে তার যে ডেসক্রিপশন বক্সে যে গিয়ে দেখবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করলেই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যেতে পারবে এবং সেখানে গিয়ে দেখবে যে 7 পেপার মানে সুলতানি যুগের ইতিহাসের যে সাজেশনের উত্তরগুলি একটা PDF আকারে সেখানে রাখা আছে, তোমরা ওটা এক ক্লিকেই ডাউনলোড করে নিতে পারবে। 7 পেপারটা এর আগে আমি কমপ্লিট করে দিয়েছি, এখন দিলাম এই 8 পেপার। এর পরবর্তীতে আমি দেব তোমাদের 9 পেপার বা তারপরে দেব 10 পেপার। প্রত্যেকটা পেপারের কিন্তু আমি সাজেশন উইথ অ্যান্সার তোমাদের সামনে আমি নিয়ে আসবো। তাই আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের কোনো মতামত থাকলে বা কোনো কোশ্চেনের অ্যান্সার তোমাদের দরকার হলে নিচে ডেসক্রিপশন বক্সে লিখবে, আমি চেষ্টা করব তার ভিডিওটি তোমাদের সামনে নিয়ে আসার। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তাই এরপর আমরা চলে যাব এই যে কোশ্চেনগুলো আমরা বললাম বা এখানে শর্ট আকারে আলোচনা করলাম, এখানে সেই কোশ্চেনগুলো মানে 10 নম্বর এবং 6 নম্বরের কোশ্চেনগুলো আমরা একবার অন স্ক্রিনে আলোচনা করব, মোবাইলের অন স্ক্রিনে আলোচনা করব, যাতে করে তোমরা এই কোশ্চেনগুলো খাতায় লিখে নিতে পারো বা স্ক্রিনশট করে তোমরা কালেক্ট করে নিতে পারো। এবং এখানে তো সংক্ষিপ্ত আকারে বলেছি, ওখানে একটু ডিটেলসে যেভাবে প্রশ্ন আসতে পারে ঠিক সেইভাবে আমি এবার অন স্ক্রিনে টোটাল সমগ্র সাজেশনটাই আমি আরেকবার উল্লেখ করব। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি UG BDP সেকেন্ড ইয়ার CC108 বা 8 পেপার হিস্ট্রি অনার্সের 8 পেপার সাজেশন 2024 থেকে 25। এখানে 50 নম্বরের পরীক্ষা হবে তোমাদের এই পেপারটিতে। এখানে গ্রুপ A যেখানে 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে 4টির মধ্যে, তার জন্য যে প্রশ্নগুলো করবে একবার দেখে নাও। মার্কেন্টাইলবাদ অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। 2 আছে বিজ্ঞান বিপ্লব অথবা আধুনিক ইউরোপে বিজ্ঞানের অগ্রগতি। পরেরটি দেখো বৈজ্ঞানিক সংস্থা ও একাডেমিগুলির বিবরণ দাও। পরেরটি রয়েছে 4 দাগে ইউরোপ মহাদেশের শিল্পায়ন অথবা ফ্রান্স জার্মানি রাশিয়ার শিল্প বিপ্লব, অথবা ইউরোপ মহাদেশের শিল্পায়নের সাথে ইংল্যান্ডের শিল্পায়নের তুলনামূলক আলোচনা। এটি কিন্তু একটাই প্রশ্ন শুধু ঘুরিয়ে দিতে পারে, ইউরোপ মহাদেশের শিল্পায়ন আসতে পারে বা দিতে পারে ফ্রান্স জার্মানি রাশিয়ার শিল্পায়ন। পরেরটা দেখো 5 দাগে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি কিভাবে শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করে। 6 দাগে রয়েছে ইংল্যান্ডের সংসদীয় গণতন্ত্রের উত্থান কিভাবে হয়েছিল। 7 আছে ইংল্যান্ডের গৃহযুদ্ধের কারণ বা প্রেক্ষাপট আলোচনা করো। 8 আছে ইংল্যান্ডের গৃহযুদ্ধের চরিত্র বা প্রকৃতি, অর্থাৎ এটি কি বুর্জুয়া বিপ্লব ছিল। 9 আছে 17 শতকের ভূমধ্যসাগরীয় অর্থনীতির পতনের কারণ। এবং 10 রয়েছে দেখো ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তির শর্ত ও তাৎপর্য লেখো। পরেরটি দেখো রয়েছে জিওফ্রে এলটনের সঙ্গে তুমি কি একমত যে ইংল্যান্ডের ধর্ম সংস্কার ছিল একটি রাষ্ট্রীয় পদক্ষেপ। তো এখানে এই 10 থেকে 11টা প্রশ্ন দেওয়া আছে, এগুলোর ভিতর থেকে তোমরা 10 নম্বরের প্রশ্ন 4টি কমন পেয়ে যাবে, তোমাদের 2টি প্রশ্নের অ্যাটেন্ড করতে হবে। গ্রুপ B যেখানে টিকা লিখতে হবে 30 নম্বরের, 5টি টিকা লিখতে হবে 6 নম্বরে করে, 5 ছক 30, তার জন্য এই প্রশ্নগুলো করবে। 1688 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব কতটা গৌরবময় ছিল। পরেরটি দেখো বোস্টন টি পার্টি সম্পর্কে টিকা লেখো। পরেরটি আমেরিকার স্বাধীনতা যুদ্ধের আদর্শগত পটভূমি কী ছিল। পরেরটি রাশিয়ার শিল্পায়নের কাউন্ট উইটির ভূমিকা। নেক্সট ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়। 6 দাগে কৃষি বিপ্লব ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে কিভাবে সাহায্য করেছিল। 7 আছে আটলান্টিক বিপ্লব সম্পর্কে টিকা লেখো। 8 গ্যালিলিওকে কেন আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। এবং 9 রয়েছে কোপারনিকান বিপ্লব বলতে কী বোঝো। 10 আছে আধুনিক বিজ্ঞানে কেপলারের অবদান। 11 আছে জ্ঞানদীপ্ত স্বৈরাচার বলতে কী বোঝো। এবং 12 আছে ইংল্যান্ডের রাম্প পার্লামেন্ট।
তো এই পর্যন্ত কিন্তু টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই 12টি। এছাড়াও তোমরা আরও কিছু প্রশ্ন এক্সট্রা দেখে যাবে, যেমন দেখো এখানে এক্সট্রা বলে আমি উল্লেখ করেছি ইংল্যান্ডের দ্বিতীয় চার্লসের শাসননীতি, ইংল্যান্ডের দ্বিতীয় চার্লসের ধর্মনীতি, যে কোনো একটা আসতে পারে। ব্রেদার ঘোষণা সম্পর্কে কি জানো? পরেরটি বিপ্লব যুগে ইংল্যান্ডের নাট্যশিল্পের বিকাশ। পরেরটি টমাস ক্রোমওয়েল সম্পর্কে কি জানো? পরেরটি দেখো 18 দাগে গেরার্ড উইন স্টানলি কে ছিলেন? পরেরটি লেভেলাররা কি সত্যই গণতান্ত্রিক ছিলেন? পরেরটি দেখো অনুবাদ আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পরেরটি স্পেন ও ইতালির পতন কিভাবে হয়েছিল? এবং শেষ প্রশ্ন রজার বেকন সম্পর্কে টিকা লেখো। তাই এখানে এই প্রশ্নগুলি কে সামনে রেখে তোমরা এখানে প্রিপারেশন নাও। এখানকার ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর আমি আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। অর্থাৎ তোমাদের এই সাজেশনের ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। বাকি যেগুলো পাবে না সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আমি ভিডিও ক্লাস নিয়ে আসবো, এবং এর প্রতিটা প্রশ্নের উত্তর আমি আমার চ্যানেল থেকে তোমাদের জন্য প্রোভাইড করব। এবং তোমাদের বাকি অন্যান্য পেপারগুলিও একই রকম অনুরূপভাবে আমি তার সাজেশন এবং তার অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো। তাই অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।